আচ্ছা, আমরা প্রথমে আমাদের এই প্লাগইনটা রিসেট নিলাম। ফুল ওয়ার্ডপ্রেস সাইটটাকে রিসেট করে দিলাম, কারণ অনেক কিছু অ্যাড হয়ে গেছে, তো লাস্ট অনেক কাজ করা হয়েছে। আজকে আমরা আরো কিছু অ্যাডভান্স কিছু অপশন দেখবো। B2B দেখবো। B2B কোন সাইটগুলো? B2B সাইট হচ্ছে এরকম কিছু ওয়েবসাইট হবে, যে ওয়েবসাইটে আমার কি থাকবে, এই মনে করুন যে মানে আমি পাইকারিও সেল দিব, প্লাস হচ্ছে কি সেল দিব, আবারই রেগুলার সেল দিব, পাইকারি এবং কাস্টমার দুইটার কাছে সেল দিব। অনেক দোকান আছে না, যে দোকান কি করে পাইকারিও সেল দেয়, আবার কি করে কাস্টমারের কাছেও সেল দেয়, তাই না? খুচরা আসলে জি। হ্যাঁ, খুচরাও সেল দেয়, আবার কাস্টমার পাইকারিও সেল দেয়, পাইকারি এবং খুচরা দুই জায়গাতেই সেল দেয়। তো এরকম কি অনেক দোকান আছে আমাদের, যে দোকানগুলো পাইকারিও সেল দেয়, খুচরাও সেল দেয়। তো এরকমই ঠিক আমরা একটা সিস্টেম তৈরি করব, যে সিস্টেমে মানে আমরা পাইকারিও তো রেট তৈরি করে দিতে পারবো, আবার খুচরাতেও রেট তৈরি করে দিতে পারবো। আর পাইকারি যারা আসবে তারা কি করতে পারবে না, মনে করেন যে কমার্স হয়ে গেল, পাইকারি যারা যখন একটা ইউজার যখন ঢুকবে, তখন সে পাইকারিটা আগে দেখতে পারবে না, সে দেখবে খুচরা রেটটা দেখবে। যখন সে একটা এই যে মানে একজন পাইকারি কাস্টমার হিসেবে যখন সে রেজিস্টার করবে, অ্যাকাউন্ট করবে, তখন সে কি করবে, পাইকারি দামটা দেখতে পারবে। কোন পাইকারি কাস্টমার ছাড়া অন্য কেউ কি করতে পারবে না, পাইকারি দাম দেখতে পারবে না, তখন সে কি দেখবে, খুচরা দামটা দেখবে। ক্লিয়ার? জি স্যার। মানে আমরা কি সিস্টেম তৈরি করতে চাচ্ছি, এটা তো সবার কাছে ক্লিয়ার নাকি? যে পাইকারি জি আর স্যার। খুচরা আমরা দুইটাই সেল দিব। যখন একটা কাস্টমার আসবে, তখন সে খুচরা রেটটা দেখবে, আর যখন একটা কাস্টমার পাইকার হিসেবে রেজিস্টার করবে, সে একজন পাইকার রেজিস্টার করবে, রেজিস্টার করার পরে আমরা কি করব, তাকে অ্যাক্সেস দিব, সে পাইকারি দামটা দেখতে পারবে। যদি রেজিস্টার না করে, সে পাইকারি দাম দেখতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, এগুলো সাইট ভিজিবিলিটিটা সবাই আওয়ার কমার্স ইনস্টল দেওয়ার সাথে সাইট ভিজিবিলিটি লাইভ করবেন। এটা আপনাদের মনে থাকে না, কারণটা কি? আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা কি স্যার ইনস্টল দিছি, হ্যাঁ বলেন। সিস্টেমটা কি এরকম হবে যে যারা পাইকারি কাস্টমার তাদের নিজস্ব কোনো কোড থাকবে, ওই কোড যদি দেয় তাহলে তাদের পাইকারি রেটটা দেখতে পারবে? না না, সিস্টেমে অ্যাকাউন্ট থাকবে, পাইকারিদের জন্য আলাদা অ্যাকাউন্ট, কাস্টমারদের জন্য আলাদা অ্যাকাউন্ট। যেমন মাই অ্যাকাউন্ট যেটা আছে, মাই অ্যাকাউন্ট কি একটা অ্যাকাউন্ট, কাস্টমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অর্ডার করার সময়, যে কোনো প্রোডাক্ট অর্ডার জি করার সময় অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাই না? অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর চেকআউট পেজ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তাহলে যখন একটা কাস্টমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তখন সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সে দেখবে সে পাইকারি কাস্টমার হিসেবে ক্রিয়েট করবে নাকি খুচরা কাস্টমার হিসেবে ক্রিয়েট করবে। অ্যাকাউন্ট যখন সে পাইকারি কাস্টমার হিসেবে ক্রিয়েট করবে, তখন তার কাছে পাইকারি প্রাইস দেখাবে, আর যখন খুচরা অ্যাকাউন্ট হিসেবে ক্রিয়েট করবে, তখন তার কাছে খুচরা প্রাইস দেখাবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে ওএসটা অনেক প্লাগইন হয়ে গেছে না, কিছু একটু ক্লিন করে নি। হ্যাঁ, অনেক কাজ হয়ে গেছে, জমে একসাথে হয়ে গেছে সব।
ওকে, এটার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে। প্লাগইনের নামটা হচ্ছে বি টু বি, বিজনেস টু বিজনেস। তো বি টু সি এগুলো তো আপনারা বোঝেন তাই না? জি না। বি হচ্ছে বিজনেস টু বিজনেস, মানে একটা বিজনেস আরেকজন বিজনেসের সাথে কেনা বেচা করবে, এটাকে বলা হয় বি। আর বিজনেস টু কাস্টমার সেটা হচ্ছে বি টু সি। মানে যে জায়গায় দেখেন বি এটা হচ্ছে বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেস কারা, যেমন আমি একটা শহরের দোকানদার কি করে, একটা গ্রামের দোকানদারের কাছে প্রোডাক্ট সেল করে, তাই না? পাইকারিতে সেল জি করে। স্যার। একটা শহরের দোকানদার, শহরে থাকে যে দোকানদার, সেই দোকানদার কি করবে, একটা গ্রামের মানুষের কাছে পাইকারিতে ওই তার প্রোডাক্টটা সেল দেয়। ওই ওই গ্রামের মানুষটা ওই প্রোডাক্টটা নিয়ে আবার কি করে, তার গ্রামের বাড়িতে নিয়ে যায়, ওই প্রোডাক্টটা কি করে সেল দেয়। তাহলে এইখানে যে কেনা বেচা কটা হইলো, একটা পাইকারি দোকানদার একটা দোকানদারের কাছে সেল দিতেছে, এটা হচ্ছে বি, মানে একজন ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীর কাছে কি করতেছে, সেল দিতেছে। তো এটা হচ্ছে কি বি বিজনেস। আর হচ্ছে সি, এই যে গ্রামের যে দোকানদার নিল প্রোডাক্টটা কিনে কি করলো, সে কাস্টমারের কাছে ডিরেক্ট সেল দিতেছে। তাহলে কাস্টমার কাছে যখন ডিরেক্ট সেল দিতেছে, তখন সেটা হইতেছে কি সি। কারণ হচ্ছে বিজনেস টু কার কাছে দিতেছে, কাস্টমারের কাছে দিতেছে ডাইরেক্ট। তাহলে এখানে সিস্টেমটা বোঝা গেল যে একটা গ্রামের দোকানদার একটা শহরের দোকানদার যখন পাইকারিতে কোনো কিছু কেনা বেচা করতেছে, তখন সেটা হচ্ছে বি। আর একটা দোকানদার আরেকজন সরাসরি কাস্টমার কাছে, যখন কাস্টমার বা কনজিউমার যার কাছে যেটাই বলেন, যখন একটা কেনা বেচা চলতেছে, সেটা হচ্ছে সি। ক্লিয়ার? বি কোনটা, আর সি? বি জি হচ্ছে স্যার। বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেস এমন এমন আরো কিছু বিজনেস টু বিজনেস এক্সাম্পল আছে। যেমন একটা প্রাণ কোম্পানি কি করে, প্রথমে কার কাছে সেল দেয় বলেন তো? ডিলার। ডিলারের কাছে সেল দেয়। একটা প্রাণ কোম্পানির লোক প্রথমে ডিলারের কাছে সেল দিচ্ছে। ডিলার আর হচ্ছে কোম্পানি, যে যে বেচে কেনাটা হতো, এই বেচে কেনাটার নাম কি তাহলে বলেন তো? বেচে কেনাটা কোন ক্যাটাগরিতে আন্ডারে পড়বে? বি। বি, বিজনেস টু বিজনেস চলতেছে এখানে। আর হচ্ছে ডিলার আবারই কার কাছে সেল দিবে, দোকানদারের কাছে। দোকানদারের কাছে। এটা হচ্ছে কি বি, বিজনেস টু বিজনেসের কাছে সেল যাচ্ছে। যখন এই দোকানদার যখন তার কাস্টমার কাছে সেল দিতে, তখন এটা হচ্ছে কি সি। সি। ক্লিয়ার? জি স্যার। এটা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনাদের কোনো সমস্যা নাই, এই প্লাগইনের তেমন কোনো কাজ নাই, এই দুইটা একটা কাজই। তাহলে এটা প্লাগইন, যে প্লাগইন ইনস্টল করলাম, প্লাগইনের নাম কি বি কিং। বি। কিং। এটা হচ্ছে বিজনেস টু বিজনেস বা বিজনেস টু কাস্টমারের কাজ করার জন্য। এরকম অর্ডার আপনারা বেশি পাবেন না, মানে 100 বা 1000 1000 একটা পাবেন, বছর একটা দুটা কাজ আসবে, তাও জানে রাখা ভালো, তাই না? জি স্যার। জানে রাখা ভালো, বছর একটা দুটা কাজ আসবে, আসতেও পারে নাও আসতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই। তাও আপনার যদি কোনো ক্লায়েন্ট যদি চায়, এরকম আছে আপনার ভাগ্যে প্রথম কাজটা এরকম চলে আসতে পারে, তাই না? আর এটা তো কোনো গ্যারান্টি নাই যে কখন কোন কাজ আসবে, তাই এটা জানা রেখে ভালো। তাহলে আমরা এখন কি দেখতেছি, আমাদের এখানে এখন আরো কিছু অপশন, এখানে নতুন অপশন তৈরি হয়েছে। প্রথমে আমরা বি ড্যাশবোর্ডে যাই। বি ড্যাশবোর্ডে আমাদের কি কি আছে, যদি এখানে আমরা কতগুলো সেল হলো বি বিজনেস টু বিজনেসের, যে আমরা কতগুলো সেল দিলাম না দিলাম, এই সব কিছু এখানে থাকবে। তারপরে তার সেটিংসে তেমন কিছু নাই। এটা হচ্ছে বি শপ হবে শুধু, নাকি সি এবং বি দুটাই দুটাই সেল দিব আমরা। আমরা এখানে কি করব, বি সি দুটাই সেল দেবো, তাই না? কারণ শুধুমাত্র বি হইলে তো আমাদের কোনো ইয়ার দরকার নাই, মানে এই প্লাগইনের দরকার নাই। যখন বি আর সি হবে, তখনই আমাদের এই প্লাগইনের প্রয়োজন, তাই না? কারণ বি জি হলে তো স্যার। অকল সব প্রোডাক্ট আমরা তে প্রাইজিং করে দিব। আর এখানে শুধুমাত্র অ্যাকাউন্ট করার পরে সে প্রাইসটা দেখতে পারবে, এরকম আর কিছু হবে না। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার কি বি অ্যান্ড সি হাইব্রিড শপ। আচ্ছা, তবে রেজিস্ট্রেশন এটা রেজিস্ট্রেশন পেজ হবে। এখানে রেজিস্ট্রেশন হচ্ছে ড্রপ ডাউন, এনেবল ড্রপ ডাউন ফিল্ড, মানে আমরা যখন এটা দেখবো সমস্যা নাই। আপডেট টু বি কিং, আপডেট বি কিং হচ্ছে এখানে আমরা যদি পেড করি পেড ভার্সনে, তাহলে এখানে এই সকল অপশন আমরা পাবো পেড ভার্সনে, ঠিক আছে? এটা পেড ভার্সন না, যদি ক্লায়েন্ট যদি কোনো কিছু চাই, তাহলে এখন আমরা কি করবো, পেড ভার্সনে ক্লায়েন্টকে বলো তোমরা পেড ভার্সনটা দাও, পেড ভার্সন কিনে দাও, তাহলে তোমরা এই সব কিছু করতে পারবা।
আচ্ছা, তারপর হচ্ছে গ্রুপ। গ্রুপ কিছুই না, এখানে তিনটা গ্রুপ থাকে। তিনটা গ্রুপ, একটা হচ্ছে B2B যেটা হচ্ছে বিজনেস টু বিজনেস, আর একটা হচ্ছে B2C এটা হচ্ছে বিজনেস টু কাস্টমার, আর একটা হচ্ছে কি লগ আউট গ্রুপ, লগ আউট ইউজার। লগ আউট ইউজার কোন গ্রুপ? মনে করেন যারা এখনো পর্যন্ত কি না লগ ইন করে নাই। একটা ইউজার যখন লগ ইন করবে তখন তো আমরা বুঝতে পারবো এটা B2B ইউজার নাকি B2C ইউজার। আর যখন একটা ইউজার লগ ইন করবে না, লগ আউট অবস্থায় থাকবে, তখন কি আমরা বুঝতে পারবো এটা কোন ইউজার? জি না। এটা বুঝতে পারবো না। তাই আমরা আমাদের গ্রুপ হবে কয়টা? তিনটা। একটা হচ্ছে B2B, একটা হচ্ছে B2C, আর একটা হচ্ছে লগ আউট ইউজার। তারপর হচ্ছে কাস্টমার। আমাদের কোনো কাস্টমার যদি এখানে রেজিস্টার করে তাহলে আমরা তার রিপোর্ট দেখতে পারবো। তারপর হচ্ছে রুলস। রুলস কিছু না, এখানে আছে রিপোর্ট হচ্ছে পুরো টোটাল সেল কতগুলো হলো না হলো এগুলো ডিটেলস রিপোর্ট। রেজিস্ট্রেশন রুল। আচ্ছা, রিকোয়ার্ড অ্যাপ্রুভাল যেটা হচ্ছে ম্যানুয়াল অ্যাপ্রুভ হবে। আচ্ছা, রেজিস্ট্রেশনটা আমরা দেখবো, সমস্যা নেই, আমরা একটু পরে দেখতেছি। রেজিস্ট্রেশন যখন আসবো তখন ওটা দেখবো। অর্ডার অর্ডার ফর্ম, তারপরে ট্রায়ার্ড ফর্ম, ট্রায়ার্ড প্রাইজিং, এগুলো তেমন কিছু নাই। কাস্টম ফিল্ড, যদি কোনো কাস্টম ফিল্ড অ্যাড করার প্রয়োজন হয়, এগুলো সব প্রো ফিচার। প্রো কিনলে তখন আমরা এগুলো পাবো আস্তে আস্তে। আচ্ছা, তারপর আমরা আরো কিছু অপশন আমাদের তৈরি হয়েছে, যেমন অ্যাড প্রোডাক্ট। আমরা যদি কিছু প্রোডাক্ট অ্যাড করতে যাই, দেখেন কই গেলাম। আচ্ছা, অ্যাড প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট করি আগে প্রথমে। আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি, ফিজিক্যাল প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্ট ওয়ান নামে একটা প্রোডাক্ট অ্যাড করলাম আমরা। প্রোডাক্ট অ্যাড করার সময় আগে আমাদের প্রাইজিং ছিল একটা, যেমন এখানে রেগুলার প্রাইজিং ছিল আমরা 500 টাকা দিলাম, আর হচ্ছে সেলস প্রাইস দিলাম হলাম 450 টাকা। আর এখান থেকে আরেকটা প্রাইজিং হচ্ছে এখন B2B ইউজার রেগুলার প্রাইস এবং B2B ইউজার সেলস প্রাইস। B2B ইউজার রেগুলার প্রাইস 400 টাকা, সেলস প্রাইস হচ্ছে 350 টাকা। আর যদি একটা পেড ভার্সন নেই, তখন আমরা মিনিমাল কোয়ান্টিটি এন্ড ম্যাক্সিমাল কোয়ান্টিটি বা ফাইনাল প্রাইস দিতে পারবো। মিনিমাল প্রাইস কোনটা, মিনিমাল কোয়ান্টিটি কোনটা, যে আমি চাইতেছি পাইকারিতে 10টার নিচে কেউ অর্ডার দিতে পারবে না, 10টার নিচে কেউ অর্ডার দিতে পারবে না, তখন আমরা কি করবো, মিনিমাল কোয়ান্টিটি কি দিব, 10 দিয়ে দিব। তখন এটা কি হবে, যে 10টা, বা এখানে মিনিমাল B2B ইউজার 10টা, মানে যদি কেউ পাইকারি কিনতে চায় তাহলে হবে 100, আর যদি কেউ নর্মাল কিনে তাহলে হবে 10টা। তাহলে এখানে 100 দিলে কোনো পাইকারি ইউজার 100-র নিচে কি করতে পারবে, অর্ডার করতে পারবে না, 100-র উপরে অর্ডার করতে হবে তাকে। আর যদি এখানে খুচরা যায়, তাকে 10টায় অর্ডার করতে হবে, 10টার নিচে অর্ডার করতে পারবে না, 10টা বা তার বেশি অর্ডার করতে হবে। ক্লিয়ার? ওকে, আমরা এখানে একটা প্রাইস, তার একটা ইমেজ সেট করি। তো এই সকল ইমেজ রিমুভ হয়ে গেছে আমাদের। যে প্রোডাক্ট ইমেজটা এটা সেট করে দিলাম, সেট করে দিয়ে পাবলিশ করলাম। তাহলে আমরা এখানে একটা প্রোডাক্ট পাইলাম, যে প্রোডাক্টটা হচ্ছে আমাদের B2B প্রাইজিং এবং B2C প্রাইজিং দুটোই আছে। B2B প্রাইজিং এবং B2C প্রাইজিং দুটোই আছে। ওকে, এখন আমরা এখানে ক্যাটাগরিতে যাই। ক্যাটাগরিতে একটা জিনিস দেখি, ক্যাটাগরিতে একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা আমাদের ইয়েতেও আছে, প্রোডাক্টেও আছে। আপনাকে দেখাই, প্রোডাক্ট এটা পেড করলে, পেড কিনলে তখন এটা পাবো। এই প্রোডাক্ট ওয়ানে এডিটে যাই, এডিটে গেলে এখানে একটা অপশন আছে, দেখেন প্রোডাক্ট ভিজিবিলিটি B2B কিং। আর হচ্ছে প্রোডাক্ট ডাইনামিক রুলস, এটা দরকার নাই। এটা প্রোডাক্ট ভিজিবিলিটি, দেখেন প্রোডাক্ট ভিজিবিলিটি হচ্ছে যে এটা গ্রুপ ভিজিবিলিটি বা প্রোডাক্ট ভিজিবিলিটি। এইটার যে গ্রুপগুলো আছে, একটা দুইটা তিনটা, আমরা যদি এখানে ক্যাটাগরি ক্রিয়েট করি, যেমন হচ্ছে আমরা B2C ক্যাট B2C ক্যাট যখন আমরা ক্রিয়েট করতেছি, ক্রিয়েট করলাম, তাই সরি এখানে একটা এডিট করি। আচ্ছা, এডিট মোডে আসার পরে তাহলে আমরা এটা কি সিলেক্ট করব, B2C ইউজার, এই গ্রুপটাকে সিলেক্ট করে দিব। এগুলো সব পেড ভার্সন নেয়, এটা হচ্ছে সিলেক্ট করা যাচ্ছে না যেহেতু। আমি সিস্টেমটা বোঝাই দেই, যখন আমি B2C ক্যাট দিলাম, তার মানে হচ্ছে কি আমাদের এখানে আমরা B2C, এখানে যদি আমরা পেড ভার্সন থাকতাম তাহলে এখানে টিক চিহ্ন দেওয়া যেত আর কি, চেক মার্ক দেওয়া যেত। চেক মার্ক দিলে আমরা এই ইউজারটা কি করতে, শুধুমাত্র এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো এসে দেখতে পারবো, এই ক্যাটাগরি প্রোডাক্টগুলো শুধুমাত্র এই ইউজারটাই দেখতে পারতো। আবার যখন আমি B2B ক্যাটাগরি ক্রিয়েট করতাম, তখন আমার এই B2B ইউজাররা তখন এই B2B প্রোডাক্টগুলো দেখতে পারতো, অন্য ক্যাটাগরি প্রোডাক্টগুলো সে দেখতে পারতো না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যখন একটা প্রোডাক্ট একটা এখানে ইউজার ক্রিয়েট করি প্রথমে, তাহলে আমাদের সবচেয়ে বেশি ক্লিয়ার হবে। আর আমরা এখানে একটা ইউজার ক্রিয়েট করব, এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, সবাই এখানে খেয়াল করেন,
যেখানে শুধুমাত্র লগ ইন করা যাইতেছে, আমরা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না। কোনো অপশন আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা? জি না। অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন, এটা কেমনে চালু করতে বলেন তো, কার কার জানা আছে? বলেন, কার কার জানা আছে বলেন। ই কমার্স থেকে সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পরে অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসিতে যাবেন, যাওয়ার পরে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন নামে একটা অপশন আছে। অ্যাকাউন্ট ক্রিয়েশনটাকে অন মাই অ্যাকাউন্ট পেজ দিবেন, আর সেট পাসওয়ার্ড সেটআপ লিংক, এটা 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 দিবেন না, এটা লিংক বাই হবে না, জাস্ট ওই পেজের ভিতরে সে পাসওয়ার্ড সেটআপ করতে পারবে। এখন যদি আমি ইয়াতে যাই, এখন যদি আমি আমার অ্যাকাউন্টে যাই, তখন আমি রিফ্রেশ করি, তাহলে এখানে এখন রেজিস্ট্রেশন সিস্টেম চলে আসছে না আমাদের। জি স্যার। আচ্ছা, এখন আমরা দুইটা রেজিস্ট্রেশন করব, একটা হচ্ছে অ্যাজ এ কাস্টমার, আরেকটা হচ্ছে অ্যাজ এ বিজনেস কাস্টমার, বা কাস্টমার দেখলাম খুচরা, কাস্টমার দিলাম, আর এখানে পাসওয়ার্ড দিলাম কাস্টমার, পাসওয়ার্ড এটাই দিলাম কাস্টমার। তো এজ এ রুল হচ্ছে কি ইন্ডিভিজুয়াল কাস্টমার। আচ্ছা, পাসওয়ার্ড উইক হয়ে গেছে, হ্যাঁ আরো কিছু চাইতেছে। একটা বড় হাতের অক্ষর দিতে হবে। আচ্ছা, একটা বড় হাতের অক্ষর, সিম্বল কি কি চাইছে, সিম্বল চাইছে, সিম্বল দিছি, দুটো দিয়ে দিই, নাম্বার দিলাম, ওকে। তাহলে এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, তাহলে পাসওয়ার্ডটা মনে রাখি একটা জায়গায়, কারণ হচ্ছে এটা লগ ইন করলে তখন আমাদের লাগবে। আপনাদের মিটে মেসেজে দিয়ে রাখে নাকি? আচ্ছা, তারপর এটা আমরা রেজিস্টার করলাম এজ এ কি হিসেবে, ইন্ডিভিজুয়াল কাস্টমার হিসেবে। আর এখানে বি টু বি যখন আসবে তখন এখানে হবে কি, এটা কি পাইকারির অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টার করতেছে কি অ্যাকাউন্ট নামে। আচ্ছা, এখানে ইমেল দিতে বলছে customer@check.com, দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের অ্যাকাউন্ট চলে হলো, আমরা এখানে শপ পেজে যাই, আমাদের শপ পেজে আসলাম। প্রাইস কত, প্রাইস কত দেখাইতেছে? 450। 500 বা 450। 500 বা 450 প্রাইস আমাদের কিসে ছিল বলেন তো? এটা রেগুলার রেগুলার প্রাইস খুচরা ছিল, প্রাইস। কাস্টমার প্রাইস ছিল, যেটা আমরা এখানে দেখছিলাম। এই যে এখানে আসি, অল পরোটায় আসি, অল পরোটা আসলে আমরা এখানে পরোটা বানা যাই, এডিটে যাই, এডিটে গেলে আমরা এখানে কি দিচ্ছি 500 বাই 450, যেটা হচ্ছে রেগুলার কাস্টমারের প্রাইস। আর হচ্ছে পাইকারি প্রাইস হচ্ছে কত, 400 বাই 350। তাহলে আমরা এখানে এখন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এখান থেকে আমরা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, মাই অ্যাকাউন্টে যাই, যে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ও, আমরা একটা অন্য আরেকটা ব্রাউজার নিয়ে, তাহলে আমাদের এই ব্রাউজারে করি। আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কি হিসাবে, বি ইউজার হিসাবে ক্রিয়েট করব। তাহলে আমরা এখানে কাস্টমার জায়গায় আমরা দিলাম b2b@check.com, আর পাসওয়ার্ডের জায়গায় আমার আগের যে পাসওয়ার্ড আছে এটাই দিয়ে দিলাম, আগের পাসওয়ার্ডটা এখানে বসাই দিলাম, আর বি2বি এখন এখানে ক্রিয়েট করলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট। আচ্ছা, এখানে দেখেন এখন কি দেখেন, থ্যাংক ইউ ফর ইউর রেজিস্ট্রেশন, ইউর অ্যাকাউন্ট রিকোয়ার্ড ম্যানুয়ালি অ্যাপ্রুভাল, প্লিজ ওয়েট টু বি অ্যাপ্রুভড। মানে কি হচ্ছে, আমরা যখন এখানে এখন আসতেছি, এখানে ড্যাশবোর্ডে তখন আমরা আসবো, আসার পরে আমি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে দেখেন আমাদের বি2বিতে ড্যাশবোর্ডে চলে যায়, ড্যাশবোর্ডে আসার পরে দেখেন আমাদের একটা অপশন চলে আসছে এখানে, যে b2bcheck.com সে কি করছে, একটা বি2বি অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। এখন তুমি কি করো, তাকে কি করো, অ্যাপ্রুভ করো, না কি করো, রিজেক্ট করো, তাই না? এখান থেকে আমরা কি করতে পারবো, অ্যাপ্রুভ করে দিতে পারবো। অ্যাপ্রুভ করে দিতে রিভিউ থেকে যাব, রিভিউতে গেলে এখানে সবার নিচে নামবো, আমরা সবার নিচে, আচ্ছা সবার নিচে না, এখানে উপরে আসছে বলছে। তাহলে এখানে অ্যাপ্রুভ ইউজার নামে একটা অপশন আছে, আর একটা হচ্ছে রিজেক্ট এন্ড ডিলিট ইউজার। অ্যাপ্রুভ ইউজার আছে, আর হচ্ছে রিজেক্ট এন্ড ডিলিট ইউজার।
অ্যাপ্রুভ ইউজার মানে কি, আমরা যদি চাই যে এই কাস্টমারটা আমাদের নিজস্ব কাস্টমার, আমাদের চেনা জানা কাস্টমার। অনেক ইউজার আছে যারা কি করে পাইকারি দামটা, শুধু পাইকারি দেয়, একটা রেগুলার কাস্টমার কি করতে পারে, B2B অ্যাকাউন্ট করে সে কি করতে পারে, পাইকারিতে প্রোডাক্ট কিনতে পারে, তাই না? না আমি হচ্ছে রেগুলার কাস্টমার, আমি প্রোডাক্ট কিনবো রেগুলার, একটা দুটো প্রোডাক্ট কিনবো বা দুটো তিনটা প্রোডাক্ট কিনবো। এখন আমি কাস্টমার অ্যাকাউন্ট না কিনা B2B অ্যাকাউন্ট করলাম, তাতে করে আমি কি পাবো, প্রাইস কি হবে আমার কম হয়ে যাবে, পাইকারি দামে আমি কিনতে পারতাছি। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, এই পেমেন্ট অ্যাপ্রুভাল সিস্টেমটা আমাদেরকে ম্যানুয়ালি রাখতে হবে, যাতে করে আমরা দেখতে পারি যে ইউজারটা আসলে B2B ইউজার নাকি সে কাস্টমার ইউজার। তখন যদি B2B ইউজার হয় তখন আমরা এখানে অ্যাপ্রুভ ইউজার দেবো, অ্যাপ্রুভ ইউজার দিয়ে আই কনফার্ম করে রিলোড করে দিবো। রিলোড করে দিলে আমাদের এটা হচ্ছে কি একটা B2B ইউজার হিসেবে ক্রিয়েট হয়ে গেছে, সে একটা B2B ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এখানে এসে আমার এই অ্যাকাউন্টে লগ ইন করি, আমার এই অ্যাকাউন্টে কী করবো, লগ ইন করবো। ইমেলটা কি ছিল, b2bcheck@check.com, আর পাসওয়ার্ডটা আমার এখানে আছে, পাসওয়ার্ড ছিল এটা, আমি লগ ইন করলাম। আচ্ছা লগ ইন করলাম, আমি এটা কি কি অ্যাকাউন্টে লগ ইন করলাম, আমার B2B অ্যাকাউন্টে লগ ইন করলাম। এখন যদি আমি সব পেজে যাই, এখন যদি আমি আমার সব পেজে যাই, দেখেন এখন প্রাইস কত দেখা যাচ্ছে এখানে, 400 400 বাই 350। 350। তাহলে দেখেন সিস্টেম কিন্তু আমার একটাই, সব পেজ আমার একটাই, কিন্তু কি হইতেছে এক জায়গায় আমার, যখন আমি এই অবস্থায় আছি তখন B2B ইউজার হচ্ছে, তখন আমাকে কি দেখাইতেছে, পাইকারি প্রাইস দেখাইতেছে। আর যখন আমি কাস্টমার হয়ে লগ ইন করতেছি তখন আমার বেশি প্রাইস দেখাচ্ছে। আর যদি কোনো ইউজার মানে লগ ইন করা ছাড়া ঢোকে তখন তাকে কি দেখায়, দেখি আমরা লগ ইন করা ছাড়া, তারপর আরেকটা ব্রাউজারে ঢুকি, লগ ইন করা ছাড়া এই অ্যাকাউন্টে আমি লগ ইন আছি, লগ ইন নাই এই ব্রাউজারে, লগ ইন করা ছাড়া আমার কি দেখাইতেছে, কাস্টমারের যে প্রাইসটা দেখাইতেছে। তাহলে আমি হিসাবটা ক্লিয়ার, আমরা বুঝতে পারছি সবকিছু, এখানে জিনিসটা কি করতেছে। জি স্যার। তো B2B B2C নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন, B2B B2C আমাদের কি কি কোশ্চেন আছে বলতে পারেন, আর কোনো বুঝার বা কারো কোনো পেজ থাকলে বলতে পারেন। স্যার আমি চাইতেছি যে আমার যদি কেউ সাইডে ঢুকে প্রথমেই মাই অ্যাকাউন্ট সাইড এই পেজটা আসবে আর কি, এটা হ্যাঁ যখন আমার সাইডে কেউ ভিজিট করবে তখনই মাই অ্যাকাউন্ট পেজটা শো করবে। মাই অ্যাকাউন্ট পেজ হোম পেজ লাগাই দেবেন, তাহলেই তো দেবো। তো হোম পেজ হিসেবে যে যখন ভিজিট করবো তখন সে মাই অ্যাকাউন্ট পেজে এসে পড়বো। রেজিস্ট্রেশন করার পরে তখন হোম পেজ দেখাবে, এইভাবে কি হবে? লগ ইন করলে তো নর্মালি মাই অ্যাকাউন্ট পেজে চলে যাবে। যেমন আমি যদি এখানে যে আমার ইউজারটা আছে, এই যে আমার এটা না, আমার এই ইউজার, যেটা আমার ইউজার, মাই অ্যাকাউন্ট পেজ, মাই অ্যাকাউন্ট পেজে যাই, আমি এটাকে লগ আউট করলাম, এখান থেকে লগ আউট করলাম, আচ্ছা, আমি লগ আউট করলাম, ডাবল ক্লিক করছি তাই। এখন আমি এখানে আবার লগ ইন করি, b2bcheck.com দিয়ে লগ ইন করলাম। আমার এখানে পাসওয়ার্ড দেখি, পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ড মিট থেকে নিয়ে নিই, পাসওয়ার্ডটা আমি সেট আপ করলাম, সেট আপ করে লগ ইনে ক্লিক দিলাম। তাহলে আমার কোথায় আসছে, মাই অ্যাকাউন্ট পেজে আসছে না? জি স্যার। এটা তো নতুন করে করার কিছু নেই, এটা তো অটোমেটিক আপনার মাই অ্যাকাউন্ট পেজে নেবে। আর যদি আপনি করতে চান, অন্য পেজে নিতে চান যে আমার লগ ইন করে সাথে সব পেজে যাবে, তখন এটা চ্যাট জিপিটিকে বলবেন, সে কোড দিয়ে পিএইচপি একটা কোড দিবে, কোড দিয়ে করতে পারবে, সমস্যা নেই। নর্মালি মাই অ্যাকাউন্ট পেজে নিয়ে আসে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন? B2B নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে?
জি না। আচ্ছা, B2B নিয়ে আমরা এখন একটা সাইট দেখবো, যে সাইটটা আমাদের বাস্তবমুখী সাইট। এই সাইটে আমাদের কাজ করা হয়েছে, এটা আমাদের কাজ সাইডই কাজ করছিলাম আমরা। এটা হচ্ছে আসলে একটা B2B সাইট, রিগার্ড নামে। এটা একটা B2B সাইট। এটা আমারই করা, জাস্ট এক্সাম্পলগুলো আপনাদেরকে দেখাই। যে এখানে B2B তে যখন ক্লিক করতেছে তখন সে কি করবে, একজন লগ ইন করতে পারবে। এখানে ডিরেক্ট সে লগ ইন করতে পারবে, B2B ইউজার হিসেবে সে লগ ইন করতে পারবে। দেখি এটা কাজ করে নাকি লগ ইনটা। ইজ নট রেজিস্টার্ড, কাজ করতেছে না। রেডমি অ্যাক্সেস কি আছে না বন্ধ হয়ে গেছে? তাহলে এখানে যে প্রোডাক্টগুলো, এখানে এক একটা স্টোর এক এক ধরনের প্রোডাক্টের মালিক। তাহলে দারাজ কি নিজস্ব নিজে কি প্রোডাক্টগুলোর মালিক? জি না স্যার। জি দারাজ না। নিজে প্রোডাক্টগুলোর মালিক না, মালিক হচ্ছে এই স্টোরগুলা। কিন্তু স্টোরগুলা কি করতেছে, দারাজে আসে কি করতেছে, এই প্রোডাক্টগুলো সেল দিতেছে। যার কারণে দারাজকে কি দেয়, তারা কমিশন দেয়। দারাজকে কি দিবে তারা? কমিশন দেন। কমিশন দেয়। যে আমি একটা প্রোডাক্ট সেল করলে 5% তোমার, আর 5% আর বাকি 95% আমার। বা একটা প্রোডাক্ট সেল করলে আমার 10% দারাজে 10% নিয়ে নেয়, আর বাকি 90 টাকা তার। মানে 100 টাকার একটা প্রোডাক্টের দাম হইলে ওইটা প্রোডাক্টে 10 টাকা দেয় দারাজে, আর 90 টাকা নেয় ওই স্টোরের মালিক। 10 টাকা কেন দারাজ নিল? কারণ দারাজে আসছে এই প্রোডাক্টগুলো সেল হইতেছে, তাই না? জি আর জি। জান্নাতুল ফেরদৌসী স্টোর যদি নিজে একটা ই কমার্স সাইট বানায়, সেই ক্ষেত্রে যে সে যতগুলো প্রোডাক্ট সেল দিতে পারবে, তারা যে একসাথে যদি কেউ ওই প্রোডাক্টগুলাই সেল দেয়, তাহলে সে বেশি প্রোডাক্ট সেল দিতে পারবে। কারণ কি, জান্নাতুল ফেরদৌসী নামে কাউকে সে চিনে না। বাংলাদেশের মানুষ জান্নাতুল ফেরদৌসী স্টোর নামে কোন ই কমার্স ব্যবসায়ী চিনে না, কোনো কাস্টমার চিনে না। যখন সে দারাজে এসে সেল দিতেছে, তখন সে কি করতে পারতেছে, প্রোডাক্টগুলো সেল দিতে পারতেছে ইজিলি। কারণ কি, দারাজের একটা কি আছে, ব্র্যান্ড ভ্যালু আছে। দারাজের নামটা সবাই চিনে। দারাজ থেকে প্রোডাক্ট কিনলে কিনা কিনারা অনেকে কি করে বিশ্বাস করে যে এখানে ভালো প্রোডাক্ট পাওয়া যায়। তাই কি এখানে কি করতেছে, এই প্রোডাক্টগুলো এখানে দারাজ থেকে সেল দিতেছে তারা। ওকে, আর দারাজকে তারা কি দেয়, প্রত্যেকটা প্রোডাক্ট সেল প্রতি কমিশন দিতেছে। তাহলে এখানে হচ্ছে এক একটা কি মাল্টি ভেন্ডর মানে কি হলো, এক একজন এক এক ভাবে আইসা আমাদের এখানে কি করতেছে, প্রোডাক্টগুলো কি করতে পারতেছে, সেল দিতে অর্ডার দিতে হবে। পারতেছে। তাহলে আমাদের এই কমার্স সাইটটা হচ্ছে একটা মাল্টি ভেন্ডর সাইট। তাহলে এটার জন্য হচ্ছে মানে ফ্রিতে সবচেয়ে ভালো প্লাগইনের নাম হচ্ছে দোকান প্লাগইন। এটা দোকান প্লাগইন নাম শুনে বুঝতে পারছেন, এটা বাংলাদেশি একটা বাংলাদেশ ডেভেলপারদের একটা প্লাগইন, দোকান প্লাগইন। বাংলাদেশি ডেভেলপারদের আরো অনেকগুলো প্লাগইন আছে, কিন্তু হ্যাপি অ্যাডমস প্লাগইন আছে, যেটা হচ্ছে হাসিন হায়দার ভাইয়ের। তারপরে আছে আছে চকবাজার নামে একটা প্লাগইন আছে, চকবাজার প্লাগইন আছে। তারপরে আছে হলো দোকান প্লাগইন আছে। এগুলো অনেক পপুলার অনেকগুলো প্লাগইন আছে বাংলাদেশি দের। ডাব্লিউপি ডেভস নামে কিছু প্লাগইন আছে। ডাব্লিউপি ডেভ টেস্টি, এটা কিন্তু উই ডেভস যেটা, এটা হচ্ছে বাংলাদেশি রাব্বিল হাসান ভাই ভাই ডেভেলপ করছে এই প্লাগইন গুলা। তো বাংলাদেশি ডেভেলপারদের অনেক অনেক প্লাগইন আছে, যে প্লাগইন গুলো অনেক পপুলার। আচ্ছা, আমরা দোকান প্লাগইনটা অ্যাক্টিভ করি প্রথমে। অ্যাক্টিভ করার পর আমাদের বলতেছে ওয়েলকাম টু ইউর নিউ মাল্টি ভেন্ডর মার্কেট প্লেস, স্টার্ট নিউ। তাহলে আমরা স্টার্ট নিউ। তাহলে এখানে দেখেন, এখানে দারাজে যখন আমরা ঢুকতেছি, তখন শপের পরে আমার কি হইতেছে, এখানে একটা ইউআরএল তৈরি হইতেছে। তখন শপের পরে আমার এখানে একটা ইউআরএল তৈরি হইতেছে, এখানে শপের পরে এরকম একটা ইউআরএল তৈরি হইতেছে। তাহলে আমরা এই শপের পরে ইউআরএলটা আমরা কি দিয়েছি, এখানে স্টোর দিয়েছি। স্টোরের পরে মাল্টি ভেন্ডরের নামটা থাকবে। এখানে কিভাবে স্টোরের জায়গায় আমরা চাইলে অন্য কিছু দিতে পারি, আমাদের নিজের ইচ্ছা স্বাধীন। তারপর আমরা নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে এখন এখানে যে প্রোডাক্টগুলো সেল হইতেছে, প্রোডাক্টগুলো আসলে কি ধরনের প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট না ফিজিক্যাল প্রোডাক্ট নাকি সার্ভিস প্রোডাক্ট নাকি সাবস্ক্রিপশন প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টগুলো কি প্রোডাক্ট? এখানে যে প্রোডাক্টগুলো আছে সবগুলো প্রোডাক্ট কি ফিজিক্যাল প্রোডাক্ট, তাই না? ফিজিক্যালি আমরা ধরতে পারি যে প্রোডাক্টগুলো, যেমন মোবাইল টোবাইল যা সব হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট।
আর বিভিন্ন ধরনের সফটওয়্যার যেগুলো আছে যেগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, আর বিভিন্ন ধরনের সার্ভিস, যেমন আমরা যেমন ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিতেছি, তো এটা আমাদের কি সার্ভিস সেল দিতেছি। আর সাবস্ক্রিপশন প্রোডাক্ট যেগুলো প্রত্যেক মাসে মাসে, যেমন বিভিন্ন সফটওয়্যারে প্রত্যেক মাসে মাসে কি হয়, রিনিউ করা লাগে, ওগুলো সাবস্ক্রিপশন প্রোডাক্ট। তো সবাই ক্লিয়ার? এই প্রোডাক্টগুলো নিয়ে 4টা প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট কোনগুলা? বিভিন্ন ধরনের সফটওয়্যার সেল দেয়, যেমন প্লাগ ইন সেল দেওয়া হয়, থিম সেল দেওয়া হয়, এগুলো হচ্ছে এক প্রকার ডিজিটাল প্রোডাক্ট। আবার হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট কোনগুলো? যেগুলো ধরতে পারে আমরা, মোবাইল, শার্ট, প্যান্ট, গেঞ্জি, এগুলো সব হচ্ছে আমাদের ফিজিক্যাল প্রোডাক্ট। সার্ভিস কোনগুলা? যেমন ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, ওয়েব ডিজাইন সার্ভিস, ইউআই ইউএক্স ডিজাইন সার্ভিস। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস সেল দেওয়া। আর সাবস্ক্রিপশন কোনগুলা? এক একটা আর প্লাগইনের সাবস্ক্রিপশন, প্রত্যেক মাসে মাসে সাবস্ক্রিপশন, যেমন আমরা ডোমেন হোস্টিং এর সাবস্ক্রিপশন কিনি প্রত্যেক ইয়ারে, প্রত্যেক বছরে বছরে কি করতেছি, রিনিউ করতেছি, টাকা পেমেন্ট করতেছি, তারপরে আমার কি হচ্ছে প্রত্যেক বছরে বছরে আমরা ওই সার্ভিসটাই চালাই ইউজ করতে হতেছে। এটা হচ্ছে সাবস্ক্রিপশন বেস। তাহলে আমরা যে প্রোডাক্টগুলো এখানে দারাজের মতো যে প্রোডাক্টগুলো আছে, এগুলো হচ্ছে কি ফিজিক্যাল প্রোডাক্ট। আচ্ছা, হাউ ডু ইউ প্ল্যান টু হ্যান্ডেল ডেলিভারি? মানে ডেলিভারি কি, আমি যখন একটা প্রোডাক্ট অর্ডার করব তখন এই প্রোডাক্টটা কে ডেলিভারি দিবে? ভেন্ডর নিজে ডেলিভারি দিবে, না মার্কেট প্লেস আমি দারাজ নিজে ডেলিভারি দিবে, না দারাজের ভিতরে যে ভেন্ডরগুলো আছে, এই যে একটা ভেন্ডর, এগুলো হচ্ছে একটা কি, এগুলো একটা কি ভেন্ডর, এগুলোকে কি বলা হয়? ভেন্ডর। ভেন্ডর বলা হয়। ভেন্ডর প্রোডাক্টটাকে ডেলিভারি দিবে, নাকি মার্কেট প্লেসটাকে, এটা কে মার্কেট প্লেস, কে এখানে দারাজ ডেলিভারি দিবে, নাকি নো ডেলিভারি নিডেড? মানে ডিজিটাল প্রোডাক্ট হলে তো ডেলিভারি দেওয়ার প্রয়োজন নাই, প্রয়োজন আছে সফটওয়্যার কি ডেলিভারি দিয়ে বাইরে বাসার যা পৌঁছায় দেওয়ার দরকার আছে? লিংক দিলে কি হবে, সে ডাউনলোড করতে পারবে। তার নো ডেলিভারি প্রোডাক্ট। তাহলে আমাদের এখানে মার্কেট প্লেস যদি হয়, তার দুই ধরনের ডেলিভারি প্রোডাক্ট থাকে। একটা হচ্ছে ভেন্ডর ম্যানেজ দেয়ার ডেলিভারি, যে আমি একটা ভেন্ডর, আমার দোকান থেকে ডাইরেক্ট আমি কাস্টমারের কাছে পাঠিয়ে দিব, আমার দারাজের কাছে আমার প্রোডাক্টটা যাবেই না। আমার একটা অর্ডার আসবে দারাজে, অর্ডার আসবে, কিন্তু আমি যখন অর্ডার করব তখন এজ এ ভেন্ডর এই প্রোডাক্টটা ডাইরেক্ট কি করবে, কাস্টমারের কাছে পাঠিয়ে দিবে। যেমন দারাজ কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো কি দেয়, দারাজের মাধ্যমে আসে। এই ভেন্ডরগুলো কি করে, এই ভেন্ডরগুলো প্রথমে তার প্রোডাক্টটাকে দারাজ অফিসে ট্রান্সফার করে। দারাজ অফিসে ট্রান্সফার করার পরে ওই দারাজ অফিস কি করে, ওই প্রোডাক্টটাকে প্যাকেজিং করে। যেমন কি প্যাকেজিং করে, যেমন মনে করেন যে ওই প্রোডাক্টটাকে কার্টুনে ভরায়, তারপরে হচ্ছে পলি টলি লাগায়, তারপর দারাজের প্রত্যেকটা পার্সেলে কি থাকে, দারাজের সিল সাপোর্ট থাকে না, দারাজের পলিটিন দিয়ে বেচানো থাকে না, দারাজের একটা পলি ব্যাগের মধ্যে। জি স্যার। তাহলে এই কাজটা কে করে, দারাজ নিজে করে। দারাজ নিজে করে পরে এই দারাজ থেকে এই কাস্টমারের কাছে প্রোডাক্টটা পাঠায়। তাহলে এই যে কাজটা, এই কাজটা দারাজ কি হিসেবে হ্যান্ডেল করে, মার্কেট প্লেস হিসেবে হ্যান্ডেল করে। কিন্তু আমরা চাইলে আমরা কি করতে পারি, ভেন্ডর হিসেবে হ্যান্ডেল করতে পারি। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, তারপর হচ্ছে ম্যাক্সিমাম সেলস কনভার্সন, তারপর হচ্ছে লোকাল স্টোর ম্যানেজমেন্ট। এটা হচ্ছে কান্ট্রি বেস, যেমন এটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে এটা সেল দিতে পারবে, অন্য কোনো জায়গায় সেল দিতে পারবে না। আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, মানে পৃথিবীর যে কোনো জায়গায় সেল দিতে পারবে ভেন্ডর। একজন ভেন্ডর ইন্টারন্যাশনাল, পৃথিবীর যে কোনো জায়গায় সেল দিতে পারবে, নাকি লোকাল মার্কেটে সেল দিতে পারবে, নাকি হচ্ছে ম্যাক্সিমাম সেলস কনভার্সন, মানে যে কোনো জায়গায় সে সেল দিতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে। তাহলে এখানে ক্লিয়ার এই তিনটা অপশন, এখানে কি কি বলা হয়েছে? জি স্যার। এই তিনটা অপশন কিন্তু ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনাদেরকে বলতে হবে, দিতে হবে। কিন্তু আমরা এখানে সবকিছু কি করে দিছি, বলে দিছি। আচ্ছা, তারপর আমি নেক্সটে যাই। তারপর যেখানে কিছু এক্সট্রা প্লাগইন আমরা চাইলে নিতে পারেন, না নিলে নাই, যদি দরকার লাগে ঠিক চিহ্ন দেওয়া থাকবে, না দিলে নাই, তো সমস্যা নাই। তারপরে নেক্সটে যাবো, আমাদের কাজ শেষ, প্রিপারেশন হয়ে গেছে। তারপরে এক্সপ্লোর ড্যাশবোর্ডে চলে যাবো। এক্সপ্লোর ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে আমাদের এখানে একটা হচ্ছে ড্যাশবোর্ড। আমাদের এখানে টোটাল কতগুলো প্রোডাক্ট আছে, টোটাল ভ্যান্ডল কতগুলো আছে, সবকিছু ডিটেলস আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা, টোটাল প্রোডাক্ট আছে আমাদের 2টা, সবকিছু টোটাল কাস্টমার আছে 2টা, সবকিছু আমরা এখানে দেখতে পারতেছি। তারপর আমাদের আসবে উইন্ডো সিস্টেমে কি আছে, উইন্ডো সিস্টেমে আচ্ছা সেটআপ, উইন্ডো সিস্টেম যাই, স্টার্ট সেটআপে যাই। স্টার্ট সেটআপে গেলে আমরা সেটআপ গাইডটা দেখি একটু বেসিক। আচ্ছা, এখানে হচ্ছে শিপিং ফি
রিসিভ শিপিং ফি কে রিসিভ করবে, এটা হচ্ছে ভেন্ডর রিসিভ করবে। প্রোডাক্ট ট্যাক্স ফি রিসিভ, প্রোডাক্ট ট্যাক্স কে দিবে, ভেন্ডর দিবে। শিপিং ট্যাক্স ফি রিসিভ, এটা কে দিবে, ভেন্ডর দিবে। ক্লিয়ার? এই তিনটা না কোনো কোশ্চেন আছে? মানে একটা প্রোডাক্ট সেল দিতে আছে, এটা একটা ট্যাক্স আছে, ট্যাক্স কে দিবে, ভেন্ডর নিজে দিবে। আবার হচ্ছে প্রোডাক্ট ট্যাক্স কে দিবে, ভেন্ডর দিবে। তারপর শিপিং ফি ট্যাক্স, এটা রিসিভ করবে কে, মানে শিপিং ফি মানে আমি এজ এ কাস্টমার অর্ডার দিতেছি কার কাছে, ভেন্ডরের কাছে। একটা ভেন্ডর কাছে অর্ডার দিলাম, তাহলে ভেন্ডরটা যে আমার কাছে পাঠাইলো, প্রোডাক্টটা যে পাঠাইলো, আমি একটা সার্ভিস চার্জ দিতেছি না, আমরা শিপিং চার্জ দিতেছি না প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে। জি এই যে শিপিং ফিটা আমরা দিতেছি, শিপিং ফিটা কে নেবে, যেহেতু ভেন্ডর আমার কাছে পাঠাচ্ছে, তার ভেন্ডর শিপিং ফি নিবে। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি? দারাজের ক্ষেত্রে যেটা হয় আমরা এটা বুঝাইতেছি। যেমন আমরা যখন একটা প্রোডাক্ট অর্ডার দেই, অর্ডার দিলে প্রোডাক্টটা যায় কার কাছে, এই ভেন্ডরের কাছে আসে। অর্ডারটা ভেন্ডরের কাছে আসার পরে এই ভেন্ডর কি করে, এই ভেন্ডরের কাজ হচ্ছে কি, এই ভেন্ডর কি করে, প্রোডাক্টটা রিসিভ করে, অর্ডারটা রিসিভ করে প্রোডাক্টটাকে পাঠায় দারাজের কাছে। পরে দারাজ কি করে, ওই প্রোডাক্টটা আমাদের কাছে তার গাড়ির মাধ্যমে পাঠায় দিতেছে। কিন্তু দারাজ পরে এই ভেন্ডর কি করে, এই ভেন্ডর দারাজকে কি করে, শিপিং চার্জটা প্রোভাইড করে, যে তুমি কি করো, এই শিপিং চার্জ এত টাকা আছে, তোমার শিপিং চার্জ তুমি নিয়ে নাও। ক্লিয়ার? জি যেমন আমরা দারাজকে যখন আমরা অর্ডার করতেছি, তখন আমরা কি করি, আমরা টাকা শিপিং চার্জ, ডেলিভারি চার্জ হিসেবে দেই না, যেটা আমরা শিপিং চার্জতে সবাই আমরা বুঝি কি ডেলিভারি চার্জ হিসেবে আমরা সবচেয়ে ভালো বুঝি। তা ডেলিভারি চার্জ যেটা, এগুলো সব ডেলিভারি চার্জ, এটা হচ্ছে ভেন্ডর নেবে। আর যদি চান না আপনি দারাজ নিবে, তখন আপনি কি করবেন, এগুলো এডমিন সিলেক্ট করবেন। বুঝতে পারছি? জি স্যার এগুলো আপনাদের কাস্টমার বলে দিও আপনাদের, এগুলো আমরা এগুলো যেগুলো দেখতেছি, এগুলো হচ্ছে আপনাদের বছরে একবার অর্ডার আসতে পারে, এরকম না এত হাই কোয়ালিটি বা সবসময় অর্ডার আসবে এরকম না, কিন্তু আমরা জানি না রাখি আর কি। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে কমিশন, যেটা আমরা একটু আগে বললাম, যেটা কমিশন। তো কমিশন যেটা হলো, সেটা হচ্ছে কি, অর্ডার প্রতি এডমিশন কত পার্সেন্ট কমিশন নেবে। যেমন আমরা একটা 100 টাকার অর্ডারে আমরা কি করতে পারি, 10% কমিশন বা 5% কমিশন দিতে পারি। কারণ প্রথমে 10% কমিশন নিব আমরা, এবং 10 টাকা কি ফিক্সড, 10 টাকা কি হবে, ফিক্সড, যোগ হবে। 10% কমিশন হবে প্লাস 10 টাকা যোগ হবে, যোগ হয়ে আমাদের কাছে একটু কমিশনটা চলে আসবে সরাসরি। আর ক্যাটাগরি বেস হলে, আমরা এখানে যে ক্যাটাগরি আছে, আমাদের প্রোডাক্টের যেহেতুগুলো ক্যাটাগরি আছে, যে প্রোডাক্টের যতগুলো ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি বেস আমরা কি করতে পারবো, শিপিং, মানে ক্যাটাগরি বেস আমরা কি করতে পারবো, কমিশন নিতে পারবো। তো ক্যাটাগরি বেস আমরা দিলাম, আমরা দিলাম ফিক্সড, প্রত্যেকটার জন্য সমান সেম শিপিং চার্জ থাকবে। আর যদি আমরা ক্যাটাগরি দিতাম, তখন আমরা এখানে অ্যাড ক্যাটাগরি জায়গায় আমরা ক্লিক করে এখানে যে ক্যাটাগরি কত কত দিব, আমরা এখানে 10%, মনে করি এটাতে 10%, এটাতে 5%, এখানে আমরা ফ্ল্যাটটা 10 টাকা যোগ করব, এখানে আমরা যোগ করলাম 20 টাকা। এরকম ভাবে কি করতে পারি, ক্যাটাগরি বাই আমাদের মানে শিপিং চার্জ বা কমিশন যোগ করতে পারি। তাহলে আমরা এখানে কমিশন দিলাম ফিক্সড, যে আমরা 10% থাকবে সব প্রোডাক্টের সব ক্যাটাগরির জন্য সেম। তারপর নেক্সট দিলাম, নেক্সট দিলে আমার এখানে হচ্ছে উইন্ডো সিস্টেম আমাদের কি হবে, ব্যাংক ট্রান্সফার হবে বাংলাদেশে আর কিছু নাই, পেপ্যাল নাই, স্ক্রিল নাই, শুধু হবে আমাদের কি ব্যাংক ট্রান্সফার বাংলাদেশের জন্য হবে। আর যদি বাইরের ক্লায়েন্ট হয়, তাহলে পেপ্যাল যদি চাই, তাহলে পেপ্যাল এবং স্কিল যাদের থাকছে তাদের কাছ থেকে আপনার পেপ্যাল এন্ড স্কিল নিয়ে নেবেন। ক্লিয়ার? তাই মিনিমাম উইথড্র লিমিট, মানে একটা ভেন্ডর সে চাইলে 10 টাকা হয়েছে, সে উইথড্র মারিয়ে দিল, তারা হইলো না, তখন সে আপনারা কি করতে পারেন, মিনিমাম উইথড্র লিমিট করে দিতে পারেন, যে 1000 টাকার নিচে কেউ উইথড্র দিতে পারবে না, বা 5500 টাকার নিচে কেউ উইথড্র দিতে পারবে না। আমরা এখানে 200 টাকা দিলাম, 200, আমরা এখানে কত দিলাম, 200 টাকা দিলাম। আর একটা হচ্ছে অর্ডার স্ট্যাটাস ফর উইথড্র, মানে একটা অর্ডার, একটা মানুষ যখন আমাকে উইথড্রতে ক্লিক করবে, তখন সেটা কমপ্লিট হয়ে যাবে ডিরেক্ট, নাকি প্রসেসিং থাকবে নাকি অন হোল্ড থাকবে, এটা আপনারা সেট আপ করে দিতে পারেন আপনাদের ইচ্ছা স্বাধীন। তারপর হচ্ছে নেক্সট, তারপর হচ্ছে অ্যাপারেন্স হচ্ছে আপনাদের হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম অন স্টোর, যেটা আমরা দেখবো। স্টোর সাইড বার ফ্রম থিম, সাইড বারে কি থাকবে কি না, স্টোরের সাইড বার, যেমন দারাজের সাইড বারে এখানে একটা সাইড বার হিসেবে আমরা সেট আপ করতে পারি, এখানে সাইড বার দিতে পারি এরকম ভেন্ডরের পাশে।
ইমেল কি, যেমন এই ভেন্ডরের ইমেল বা ফোন নাম্বার কোনো কিছু দেখাইতেছে? দেখেন তো, ফোন নাম্বার ইমেল এখানে কোনো কিছু দেখাইতেছে না। দেখেন প্রোফাইলে যদি আমরা যাই, এই ভেন্ডরের ফোন নাম্বার ইমেল কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র আমরা কি করতে পারতেছি, চ্যাট করতে পারবো। ঠিক তেমনই এখানে আমরা যদি চাই ভেন্ডরের ফোন নাম্বার ইমেল এগুলো হাইড করে রাখতে পারি, এগুলো এইভাবে হাইড করে রাখতে পারি। তারপর হচ্ছে নেক্সট, তাহলে আমাদের কাজ শেষ, ভিজিট দোকান আর ড্যাশবোর্ড। চলে আসলাম ড্যাশবোর্ড, আমাদের সেটআপ শেষ। ওকে, আচ্ছা এখন আমরা আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন যে আমরা এখানে আসি, এখানে এসে আমাদের মাই অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ভেন্ডর অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা এখানে ইমেল অ্যাকাউন্ট দেই, vendor@check.com। আচ্ছা পাসওয়ার্ড আমাদের যেটা আছে এই পাসওয়ার্ডটা দিলাম। তারপরে আমি কি ভেন্ডর দিব, আমি ভেন্ডর দেওয়ার পর আমরা এখানে নাম ঠিকানা দিব, নাম দিলাম ফার্স্ট নেম দিলাম হাসান, শপ নেম দিলাম এমএস শপ। শপ ইউআরএল আমরা চাইলে নিজের ইচ্ছা স্বাধীন শপ ইউআরএল দিতে পারবো, এখানে ক্রেডিট করে নিজের ইচ্ছা মতো শপ নেম দিতে পারবো। MS1930009 দিলাম। ফোন নাম্বার আমার চাইলে আমার নিজের ফোন নাম্বার দিয়ে দিলাম। আর তারপর এখানে রেজিস্টারে ক্লিক করলাম। আচ্ছা আমাদের এখানে একটা করি, B2B কিং যে প্লাগইন আছে এটাকে ডিএক্টিভ করে দিই, নাহলে এটা ডিস্টার্ব করবে বারে বারে। কিং প্লাগইনটাকে ডিএক্টিভ করে দিলাম। আবার নতুন করে করতে হবে, রিফ্রেশ করি, ভেন্ডর পাসওয়ার্ড হিসেবে এই পাসওয়ার্ডটা সেটআপ করে দিলাম। ওকে, রেজিস্টারে ক্লিক করি। ওকে, নট নাও। ওকে, আমার একটা রেজিস্টার, আমি একটা অ্যাকাউন্ট কি করলাম, এখানে রেজিস্টারে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে মার্কেট প্লেস হিসেবে একটা নতুন একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করছি। আমরা তাদেরকে বলতেছি যে তুমি কি করতে পারো, 2 মিনিটে তোমার অ্যাকাউন্টটা কি করতে পারো, কনফার্ম করতে পারো, কন্টিনিউ করে তোমার সব কিছু সেট আপ করতে পারবা। তাহলে আমরা এখানে লেটস গো দিই, যে আমার এখানে সব কিছু সেট আপ করবো, আমার অ্যাড্রেস সেট আপ করবো। তাহলে আমার অ্যাড্রেস দিলাম ঢাকা, ঢাকা সিটি, ঢাকা জিপ কোড 2200 দিয়ে রাখলাম। কান্ট্রি কি বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ দিলাম। স্টেট এখানে দেবো ঢাকা, ঢাকা। শো ইমেল ইন ইউর স্টোর, যদি আমার ইমেল শো করতে চাই তাহলে আমি এখানে শো দিব, ইমেল শো করাতে না চাই তাহলে আমরা এখানে হাইড করে রাখবো, অফ করে রাখবো। তারপর কন্টিনিউ দিলাম। তারপর আমার ব্যাংক ডিটেলস আর কি, ব্যাংকের ইনফরমেশন আমরা এটাকে আপাতত স্কেপ দিস স্টেপ দিলাম। তারপর আমার কাজ শেষ। তারপর আমি গো টু স্টোরে গেলাম, আমার স্টোরে চলে আসলাম। চলে আসার পর আমার এখানে বর্তমান ব্যালেন্স কত আছে, 0, এবং সব কিছু আমার এখানে 0 আছে। এখন আমি যদি প্রোডাক্টে যাই, আমার এখানে কোনো প্রোডাক্ট আছে, প্রোডাক্ট নাই। তাহলে আমার একটা প্রোডাক্ট আমি এখানে ক্রিয়েট করবো, এখন নতুন একটা প্রোডাক্ট আমরা ক্রিয়েট করি। একটা প্রোডাক্ট ক্রিয়েট করে আমি প্রোডাক্টের নাম দিলাম ভেন্ডর প্রোডাক্ট নামে প্রোডাক্ট আছে। এটা প্রোডাক্ট কি ভার্চুয়াল প্রোডাক্ট বা ডাউনলোডেবল প্রোডাক্ট না কিনা, যদি ভার্চুয়াল ডাউনলোডেবল প্রোডাক্ট না থাকে তাহলে নাই। তারপরে এখানে ক্যাটাগরি, যে ক্যাটাগরি প্রোডাক্ট হবে আমাদের এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবো। ক্যাটাগরি এখানে আমরা কিন্তু ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো না, এটা একটা অসুবিধা হচ্ছে, ক্যাটাগরি ক্রিয়েট করতে পারতেছি না। ক্যাটাগরি ক্রিয়েট করবো তারা নিজে, কিন্তু আমরা এখানে কোন ক্যাটাগরির প্রোডাক্ট আমরা এখানে সিলেক্ট করতে পারবো আর কি। আচ্ছা এটা আমরা সিলেক্ট করছি অলরেডি। আচ্ছা এখানে প্রাইস দিব, প্রোডাক্টের প্রাইস, ধরুন আমাদের প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1000 টাকা, কিন্তু আমি সেল দিব কত, ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট দিয়ে আমাদের প্রাইস হচ্ছে হলো 1700 টাকায় আমি সেল দিব। আচ্ছা আচ্ছা ব্র্যান্ড, এই প্রোডাক্টের ব্র্যান্ড কি, ব্র্যান্ড দিলেন এমএস, আমরা ও মানে কিছু দিয়ে দিলাম। আচ্ছা ব্র্যান্ড, আচ্ছা ব্র্যান্ড হচ্ছে এখানে আমাদের ব্র্যান্ডে, এখানে যে ব্র্যান্ড, এখানে যে কিন্তু ও কমার্সে প্রোডাক্টে আমাদের ব্র্যান্ড আছে তাই না, এই ব্র্যান্ডগুলো এখানে ক্রিয়েট করা থাকবে, এখানে কোনো ব্র্যান্ড নাই। যেমন আমরা এখানে একটা এমএস ব্র্যান্ড ক্রিয়েট করি, এখন যদি আমি এখানে এমএস দিই, তখন আমার এমএসটা পাইলো আর কি। এখানে ব্র্যান্ড, ওখানে ব্র্যান্ড ক্রিয়েট করলে এখানে ব্র্যান্ডটা পাবে। তো ট্যাগ আমরা নিজের ইচ্ছার সাথে ট্যাগ দিতে পারি, যেমন আমরা সব দিলাম ট্যাগ, একটা ট্যাগ হইলো এটা সব,
ট্যাগও আমাদের ক্রিয়েট করে নিতে হবে। আমরা ডেসক্রিপশন দিব, দিস ইজ নিউ প্রোডাক্ট, তার লং ডেসক্রিপশন আমরা দিতে পারি এখানে। তো এসকিউ যেটা ইউনিক একটা আইডি, এটা স্টকে আছে নাকি স্টক আউট আছে এটা দিতে পারবো। তারপরে হচ্ছে আমাদের আদার্স ইনফরমেশন, প্রোডাক্ট স্ট্যাটাস, যে পেন্ডিং রিভিউ বা ড্রাফট, আমরা পেন্ডিং রিভিউ দিয়ে দিব। ভিজিবিলিটি হচ্ছে ভিজিবল, পারচেস নোট, যদি কেউ কোনো কাস্টমার পারচেস করতে চায় তার একটা নোট দিতে পারে যে প্রোডাক্টটা পুরাতন প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট বা ভাঙাচুরা আছে, এরকম কিছু নোট দিয়ে দিলাম, এরকম যদি হয়। আমরা সেভ প্রোডাক্টে ক্লিক করব। সেভ প্রোডাক্ট ক্লিক করার পরে আমাদের প্রোডাক্টে কি গেছে, পেন্ডিং রিভিউতে চলে গেছে। এই প্রোডাক্ট কোথায় গেল, পেন্ডিং রিভিউতে চলে গেল। এখন যদি আমি এখান থেকে কমার্স থেকে আমার প্রোডাক্ট লিস্টে আসি, আসার পরে আমরা দেখতে পারবো আমাদের এখানে প্রোডাক্ট চলে আসছে। ও এটা কোন সাইডে গেছে, এক্সপার্ট বাই গেছে, আমাদের অল প্রোডাক্টে যাই। আচ্ছা, অল প্রোডাক্টে আসার পরে ব্যান্ডো প্রোডাক্ট নামে আমার একটা প্রোডাক্ট এখানে কি হয়েছে, ব্যান্ডো প্রোডাক্ট নামে একটা প্রোডাক্ট আমার এখানে কি অবস্থা আছে, পেন্ডিং অবস্থায় আছে। আমরা চাইলে এখানে এখন থেকে এটাকে করতে পারি, পাবলিশ করতে পারি। যেমন আমরা যদি এখন সব পেজে যাই, আমাদের সব পেজে, আমরা আমাদের সব পেজে যাই, যাওয়ার পর আমরা দেখবো আমাদের একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট 1, কিন্তু আমাদের এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা পাবলিশ অবস্থায় নাই, পাবলিশ নাই। আমি যদি এখানে পাবলিশে ক্লিক করি, তখন আমরা এখানে আমাদের প্রোডাক্টটা দেখতে পারবো। সব পেজে পাবলিশ করে দিলাম, তাহলে সব পেজে আমাদের ব্যান্ডের প্রোডাক্ট চলে আসলো। ক্লিয়ার? জি স্যার। এখন যদি আমি ব্যান্ডের প্রোডাক্টে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখানে ক্যাটাগরি, তার ব্র্যান্ড, তারপর তো সব কিছু আমরা এখানে দেখতে পারতেছি A to Z। ওকে, আচ্ছা আমরা আমাদের স্টোরে যাই। আমাদের স্টোরে আমরা যেখানে আসলাম এটা, ওগুলো তো আমাদের জানাই আছে। এখানে আমরা স্টোরে আসি, স্টোরে আসার পরে আমরা এখানে রিফ্রেশ করি। রিফ্রেশ করাতে পরে দেখেন এখন প্রোডাক্টটা কি আছে, অনলাইন অবস্থায় আছে। এখন যদি আমরা ভিউ প্রোডাক্টে ক্লিক করি, ভিউ প্রোডাক্টে ক্লিক করে আমাদের ব্যান্ডর, এটা হচ্ছে আমার ব্যান্ডরের প্রোডাক্ট, এখানে সব কিছু চলে আসছে ব্যান্ডর প্রোডাক্ট। ওকে, আমরা প্রোডাক্ট ভিউ করতে পারতেছি, অনলাইন চলে আসলাম। আচ্ছা, এখন আমাদের স্টোর দেখি, স্টোর আমাদের এই যে স্টোরটা আছে, স্টোরটা কেমন দেখায়। যেমন দারাজে এরকম একটা স্টোর আছে না, যে একটা বসন্ত ইউজারের জন্য সবগুলা স্টোর একসাথে, মানে সবগুলো প্রোডাক্ট একসাথে দেখা যাচ্ছে, যে সবগুলো প্রোডাক্ট একসাথে দেখা যাচ্ছে, এরকম স্টোর যেটা ওকে বলা হয়। তো এরকম আমাদের স্টোরের ইউআরএল কি ছিল বলেন তো, যে বিজিটি স্টোর নামে একটা লিঙ্ক এখানে আছে, আমরা যেখানে ক্লিক করে যাই, তাহলে আমাদের এরকম একটা বিজিটি স্টোর পাইলাম আমরা। এখানে দেখেন আমাদের স্টোরের নাম কি দিছিলাম বলেন তো, এমএস, এটা হচ্ছে ইউজার নেম আমাদের স্টোর নাম, এবং এমএস শপ আমরা নাম দিছিলাম, তাই না? এবং আমার অ্যাড্রেস, ফোন নাম্বার এখানে সব কিছু শো করতেছে, এবং আমার রেটিং শো করছে, আমাদের কত পার্সেন্ট রেটিং আছে। আমাদের স্টোর আমরা চাইলে এডিট করতে পারবো, স্টোর ডিটেলস সব কিছু এডিট করবো, সেটিং থেকে আমরা স্টোরের সব কিছু এডিট করতে পারবো। আমরা এখানে স্টোরের লোগো অ্যাড করতে পারবো, পিকচার লোগো, আমরা লোগো অ্যাড করতে পারবো। তারপর আমরা ব্যানার অ্যাড করতে পারবো একটা, এটাকে একটা ব্যানার বানাই দিই, ব্যানার অ্যাড করতে পারবো। তারপর আপডেট সেটিং দিব, সেটিং আপডেট হয়ে গেল। আমরা এখানে স্টোরে এসে রিফ্রেশ করি, তাহলে আমাদের একটা ব্যানার হয়ে গেল, আবার এখানে একটা লোগো অ্যাড হয়ে গেল। ক্লিয়ার? এবং নিচে আমাদের কি দেখা যাচ্ছে, প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে, যেমন একটা দারাজের মতো, তাই না? দারাজের নাম, লোগো সবকিছু দেখা যাচ্ছে। পিছনে যে ব্যানার ইমেজ, এক একটা জন্য একটা ব্যানার ইমেজ, এখানে একটা ব্যানার ইমেজ, এখানে আরেকটা ব্যানার ইমেজ, তারপর এখানে প্রোডাক্ট দেখা যাচ্ছে, এখানে প্রোফাইল দেখতে পারতাছি, সব ডিটেলস দেখতে পারতাছি। তাহলে আমাদের এখানে দেখেন সবকিছু দেখা যাচ্ছে, ব্যানার ইমেজ দেখা যাচ্ছে, প্রোডাক্ট দেখতে পারতাছি, আমরা এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পারতাছি। তারপর হচ্ছে আমরা এখানে প্রোডাক্ট সার্চ করতে পারবো, লো প্রাইজিং হাই প্রাইজিং অনুসারে সার্চ করতে পারবো প্রোডাক্টকে। তারপর এখানে হচ্ছে কন্ট্যাক্ট ভেন্ডর নামে একটা অপশন আছে আমাদের, যেমন দেখেন এখানে দারাজও কিন্তু আছে, দারাজে একটা কন্ট্যাক্ট ভেন্ডর নামে অপশন আছে, যেমন দেখাই আপনাদের চ্যাট নাও নামে একটা অপশন আছে। চ্যাট নাও অপশন আমাদের এখানে চলে আসছে কন্ট্যাক্ট ভেন্ডর। আমরা চাইলে এখানে কি করতে পারবো, নাম ঠিকানা আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা এখানে দারাজ কি করতে পারবো, এখানে মেসেজ পাঠাতে পারবো, আর এই ভেন্ডরকে আমরা মেসেজ পাঠাতে পারবো। যেমন আমরা সব পেজটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আমাদের ভেন্ডর অ্যাকাউন্টে যাই, মেলে গেলাম, এখন আমরা হ্যালো লিখলাম, হ্যালো লিখে সেন্ড মেসেজ করলাম।
আচ্ছা এন্টার লাস্ট 5 আচ্ছা ইমেল সেন্ড সাকসেসফুলি কার কাছে সেন্ড হয়ে গেছে? ওই যে ভেন্ডর আছে, ভেন্ডর ইমেলে কি হয়েছে, মেলটা কি হয়েছে, সেন্ড হয়ে গেছে, যে তোমার কাছে কি হয়েছে এরকম নামে একজন মেসেজ করেছে তোমাকে, ঠিক আছে। আর পেমেন্ট সিস্টেম কি, এই যে আমাদের কাস্টমার যে ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট পেমেন্ট সিস্টেম, আমাদের যে কাস্টমার আমার যদি কেউ এখানে অর্ডার করে, তাহলে আমরা একটা অর্ডার করি, যেমন আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করি সব পেজ থেকে, এই প্রোডাক্টটাকে একটু কাট করে ভিউ কাট করি, ভিউ কাট করে প্রসেস টু চেক আউটে দিই। পেমেন্ট সিস্টেম অ্যাড নাই, পেমেন্ট সিস্টেম আমরা ক্যাশ অন ডেলিভারি হিসেবে অন করে দিলাম আপাতত। প্লেস অর্ডার, কোন দিব একটা দিস, আরেকটা প্রোডাক্ট অর্ডার দিব, আমাদের ব্যান্ডের প্রোডাক্ট অর্ডার দিতে হবে, এটা প্রোডাক্টটা ব্যান্ডের আন্ডারে আছে। ব্যান্ডের প্রোডাক্ট আছে, অর্ডার চলে গেছে। এখন এখন যদি আমরা দেখি একটা প্রোডাক্ট অর্ডার হলো, আমাদের ব্যান্ডের অ্যাকাউন্টে আসি, আসার পর এখানে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমাদের অর্ডার পেজে দেখেন আমাদের একটা প্রোডাক্ট অর্ডার কনফার্ম হয়ে গেছে, তাই না, চলে আসছে আমাদের অর্ডার। এখন দেখেন এই অর্ডারে আমরা কমিশন কত পার্সেন্ট রাখছি বলেন তো? 10%। 10% কমিশন রাখছিলাম, তাহলে আমার 1700 টাকা আমাদের 10% কমিশন কাটতে আমার কত হয়েছে, 1520 টাকা আমরা পাবো। আর অর্ডার স্ট্যাটাস আছে প্রসেসিং, মানে এখন পর্যন্ত প্রসেসিং অবস্থা আছে। কাস্টমার হচ্ছে কি চেক কাস্টমার, নাম হচ্ছে তাকে চেক, আর ডেট হচ্ছে আমার 18 সেকেন্ড আগে এটাকে আমি অর্ডার হিসেবে ক্রিয়েট করছি। এখন যদি আমরা কমপ্লিট করি বা ভিউ করি, ভিউতে ক্লিক করলে আমরা অর্ডারের ডিটেলস দেখতে পারবো, যে আমার অর্ডারটা কোন জায়গায় পাঠাইতে হবে, তার শিপিং অ্যাড্রেস, মানে আমার এখানে অ্যাড্রেসটা দেখা যাচ্ছে, এই অ্যাড্রেস, তারপরে অর্ডারে কোনো প্রকার নোট আসলো কিনা নোট দেখা যাচ্ছে, তারপর হচ্ছে আমাদের স্ট্যাটাস দেখা যাচ্ছে, অর্ডার স্ট্যাটাস, কাস্টমারের নাম, কাস্টমার ইমেল অ্যাড্রেস, কাস্টমারের ফোন নাম্বার নাই, কাস্টমার আইপি অ্যাড্রেস দেখা যাচ্ছে। এই সব কিছু আমরা এখানে দেখতে পারতেছি। দেখার পর আমরা এখানে ট্র্যাকিং নাম্বার দিতে পারবো, নাহলে আমরা এটাকে অ্যাড নোট করতে পারবো। তাহলে আমরা এখানে হচ্ছে আমরা প্রোডাক্টের ডিটেলস দেখতে পারতেছি। আমরা চাইলে এটাকে চেক মার্ক করে দিতে পারি যেটা কমপ্লিট হয়ে গেছে অর্ডারটা। চেক মার্ক করে দিলে আমাদের অর্ডার কমপ্লিট হয়ে গেল, অর্ডার কমপ্লিটেড হয়ে গেল। ক্লিয়ার? তারপরে হলো আমাদের এখানে যদি আমরা আসি, ঠিক এইভাবে একটা অর্ডার দেখতে পারবো, আমরা একটা অর্ডার কমপ্লিট হয়েছে, চেক নামে একটা কাস্টমার অর্ডারটাকে কমপ্লিট করছে। এখন যদি আমরা যদি ইয়েতে যাই, আমাদের দোকান প্লাগিনে যাই, উইথড্র যাই, আচ্ছা আমাদের এখানে কেউ উইথড্র রিকোয়েস্ট পাঠায় না, আমাদের ড্যাশবোর্ডে যায়, ডাইরেক্ট ড্যাশবোর্ডে আমাদের এদিকে কি পরিবর্তন হলো। আচ্ছা ব্যান্ডের অ্যাপ্রুভাল ব্যান্ডের হচ্ছে একটা, আমাদের টোটাল ড্যাশবোর্ড নিউ প্রোডাক্ট হচ্ছে একটা। আমাদের এখানে দেখেন অর্ডারটা আসছে, চলে আসছে এখানে অর্ডার, যে আমাদের টোটাল প্রায় 1500 টাকার মতো অর্ডার চলে আসছে। এখানে অর্ডার ডিটেলসটা দেখা যায়, টোটাল অর্ডার হচ্ছে 2টা। আচ্ছা দেখেন টোটাল সেলস হচ্ছে 1700 টাকা, আমি টোটাল কমিশন পাইছি কয় টাকা, 180 টাকা। 180 টাকা আমি কমিশন পাইছি। 180 টাকা। 180 টাকা আমি কমিশন পাইছি, এই যে একটা অর্ডারে আমি 180 টাকা কমিশন পাইছি। আর এই 395 টাকা একটা অর্ডারে আমি 55 টাকা কমিশন পাইছি, দুইটা অর্ডারে আমি 2টা কমিশন পাইছি। আর হচ্ছে আমার টোটাল অর্ডার হচ্ছে 2টা, টোটাল কাস্টমার হচ্ছে আমার 2টা, টোটাল ভেন্ডর আছে আমার কাছে একটা, টোটাল প্রোডাক্ট হচ্ছে আমার কাছে 3টা, টোটাল 3টা প্রোডাক্ট আমার কাছে আছে। তাহলে আমরা ড্যাশবোর্ডে দেখতে পারলাম মোটামুটি। তাহলে এখন যদি আমার যে একটা কাস্টমার হিসেবে একটা প্রোডাক্ট অর্ডার করলো আমার কাছে, আমি এখানে উইথড্র করব, ব্যাংক ডিটেলস আমি দিই এখানে। আচ্ছা এখন আমার কাছে দেখেন রিকোয়েস্ট, আমার ব্যালেন্স আছে 1520 টাকা, আমি মিনিমাম উইথড্র আছে আমার 200 টাকা। তাহলে মানে কি আমি এই টাকাটা এখন তুলতে পারবো এখান থেকে। তাহলে আমার লাস্ট পেমেন্ট সিস্টেম ডু ইউ নোট অ্যাপ্রুভাল ইয়েট। আচ্ছা আমার এখানে সেট আপ করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি এখান থেকে সেট আপ করি, ডিরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি সেট আপ করবো, আমার নামটা ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, ব্যাংক নেম, তা ব্যাংকের অ্যাড্রেস হাবি জাবি যা আছে, তারপর আমি এক ব্যাংক অ্যাকাউন্টে দিলাম।
আচ্ছা কিছু রিকোয়ারমেন্ট আছে মনে হয়। এই যে ব্যাংকটা হচ্ছে পার্সোনাল না বিজনেস, এটা আমি অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ব্যাংক অ্যাকাউন্ট সাবমিট হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। আমি অর্ডারে আসি, সরি অর্ডার না, উইথড্রোতে যাব। উইথড্রোতে গেলে আমার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ ডান হয়ে গেছে। আমি এখানে উইথড্র রিকোয়েস্ট পাঠাতে পারবো। এখন আমি কত টাকা পাঠাবো, আমার কাছে আছে ব্যালেন্স 1500 টাকা, 1520 টাকা। ধরেন আমি 1500 টাকা ব্যালেন্স উইথড্র পাঠাইলাম। উইথড্র চার্জ কত আছে, উইথড্র চার্জ কিছু নাই, 0। আর হচ্ছে সাবমিট রিকোয়েস্ট পাঠাই। আচ্ছা সাবমিট রিকোয়েস্ট পাঠাইছে, আমার ওই পেন্ডিং রিভিউতে আছে আমার উইথড্র। যেমন আমরা যদি এখানে উইথড্রতে আসি, আমাদের উইথড্রতে আসার সাথে সাথে দেখেন একটা উইথড্র আসছে আমার কাছে। আমি যদি ব্যাংকে যদি টাকাটা পাঠাই দেই কাস্টমারের কাছে, তখন আমি কি করবো, এটাকে অ্যাপ্রুভ করে দিব। আর যদি না পাঠায় তাহলে কি করবো, ক্যান্সেল করবো। আর যদি নোট থাকে আমরা তাহলে এখানে একটা নোট অ্যাড করতে পারি। চেক, দেখেন চেক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড নোট করলাম, একটা নোট এখানে অ্যাড করলাম। এখন যদি আমরা ইয়েতে যাই, আমাদের ইউজারের ডিটেলসে যাই, এখানে রিফ্রেশ করি, দেখেন আচ্ছা নোটটা এখানে আসে নাই, নোটটা এখানে দেখা যাচ্ছে। যদি আমরা এখানে অ্যাপ্রুভ করি তাহলে কি হবে, এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আর ভিউ করলে আমরা এখানে ভিউ করে দেখতে পারবো এটার কি অবস্থায় আছে। আমাদের নোটটা এখানে লেখা আছে, আমরা চাইলে এখানে অ্যাপ্রুভে ক্লিক করলে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যদি ডিলেট করে দেয় ডিলেট হয়ে যাবে। এখানে অ্যাপ্রুভ করলাম, প্রসেস করে দিলাম, আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে গেল। এখন যদি আমি এখানে এসে রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো কি আমার অ্যাকাউন্টে কি হয়ে গেছে, পেমেন্টটা কি হয়ে গেছে, ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। তাই ভিউ পেমেন্ট দেই, ভিউ পেমেন্ট ডিটেলস দেই। আচ্ছা ভিউ পেমেন্ট ডিটেলস দিলে এখানে কিছু দেখাচ্ছে না, রিকোয়েস্ট আছে না পেন্ডিং আছে, এখানে ক্যান্সেল, যেগুলো অ্যাপ্রুভ হচ্ছে অ্যাপ্রুভ রিকোয়েস্ট, এগুলো অ্যাপ্রুভ আছে, যেটা অ্যাপ্রুভ আছে এটা অ্যাপ্রুভড আছে। আর যদি পেমেন্ট রিকোয়েস্ট পেন্ডিং থাকতো তাহলে আমার পেন্ডিং এ থাকতো, আর ক্যান্সেল হইতো তাহলে ক্যান্সেলে থাকতো। ক্লিয়ার? জি স্যার। মাল্টি ভেন্ডর সিস্টেমটা ক্লিয়ার সবার কাছে? জি। মাল্টি ভেন্ডর সিস্টেমটা কারো কোনো কোশ্চেন থাকলে বলতে হবে মাল্টি ভেন্ডর নিয়ে। মাল্টি ভেন্ডর B2B দুটো নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এই দেখেন আমাদের এখানে মাল্টি ভেন্ডরের মানে ভেন্ডরে আমার ড্যাশবোর্ড, আর ড্যাশবোর্ডে দেখেন আমার টোটাল সেল কত টাকা হয়েছে, টোটাল মার্কেট প্লেস কমিশন, মার্কেট প্লেস আমি কত টাকা কমিশন দিছি, কয়টা অর্ডার পাইছি, কয়টা অর্ডার সেল দিছি, টোটাল ডিটেলস সব কিছু এখানে দেখা যাচ্ছে। আমরা কত টাকা করে কমিশন পাইছি, কত টাকা অর্ডার, কয়টা অর্ডার পাইছি, কয় টাকা সেল দিছি, সব ডিটেলস এখানে দেখা যাচ্ছে। আমরা চার্ট বাই দেখতে পারবো, তারপরে গ্রাফিটি দেখতে পারবো, তারপরে এখানে এই অপশনগুলো আমরা দেখতে পারবো। এখানে ডিসকাউন্ট, রিটার্ন মিটার্ন সব, এখানে অনেক কিছু অপশন আছে আরো, এখানে আস্তে আস্তে আমরা দেখতে পারবেন ক্লিয়ার কাট করে। তাহলে এখানে কারো কোনো কোশ্চেন আছে বলেন। মাল্টি ভেন্ডর B2B। স্যার উইথড্রোর মধ্যে যেটা নোট লিখলেন ওইটা কি? এটা হলো কিছু না রে ভাই, এটা হচ্ছে মনে একটা কাস্টমার আমার কাছে মনে করেন যে যেমন এই এই প্রোডাক্টটা, ধরেন আমি আপনাকে বুঝাইতেছি সিস্টেমটা কি। যেমন আমি মনে করেন যে এই ভেন্ডরে একটা উইথড্র রিকোয়েস্ট পাঠাইছে, আমি ব্যাংক অ্যাকাউন্টের কাছে ব্যাংকের কাছে আমি কইলাম যে তুমি এই ব্যাংক নাম্বারে কি করো, এই টাকাটা পাঠাই দাও। ক্লিয়ার? ব্যাংকে বললো কি যে তুমি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিছো, এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা তো ভুল, এই ব্যাংক অ্যাকাউন্টের কাছে টাকা যাইতেছে না, নাম্বারটা ভুল। তখন আমি কি করব, আমার এখানে একটা নোট আমি ক্রিয়েট করে রাখবো। উইথড্রোতে আমি একটা কি রাখবো, যে অ্যাপ্রুভে যাই, এখানে আমরা একটা নোট রাখবো, যে ভিউতে গেলে আমরা একটা নোট রাখবো যে তোমার এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ভুল। যখন আমার এই ভেন্ডর আমার কাছে কোশ্চেন করবে যে ভাই আমি তো একটা উইথড্র রিকোয়েস্ট পাঠাইছিলাম, আপনারা তো ক্যান্সেল করে দিয়েছেন, তা আমার কেন ক্যান্সেল করলেন উইথড্র রিকোয়েস্টটা, তখন তো আমার বলতে হবে যে আমি কেন উইথড্র রিকোয়েস্টটা কেন ক্যান্সেল করলাম, তাই না? জি বলতে স্যার। হবে না? তখন আমি কি করবো, আমি নোট জি স্যার। দেখবো, নোট দেখে আমি বলে দিব যে তোমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ভুল দিছো, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক করে আবার দাও। না বুঝতে পারছি নোটটা কি? জি জি। স্যার বুঝতে পারছি। আচ্ছা তারপরে আর কোনো কোশ্চেন?
মানে এই সিস্টেমগুলো আপনাদের জানা থাকা ভালো, আপনাদের জানা থাকলো, মানে সিস্টেমগুলো কাজে লাগে কম। এটা আরো অনেক সিস্টেম আছে, আরো অনেক আছে, যেমন এগুলো আছে অনেক পেইড ভার্সন, এগুলো আপনার যদি অনেক কিছু নিতে পারবেন, মিনিমাম ম্যাক্সিমাম কোয়ান্টিটি, পেপাল, মার্কেট প্লেস, এগুলো অনেক অ্যাডভান্স আছে তাদের। এগুলো সব নিতে হলে আপনাকে তাদের পেইড ভার্সন যাইতে হবে, পেইড ভার্সন নিলে এগুলো নিতে পারবেন আপনি। হচ্ছে ব্যান্ডর, আমরা কতগুলো ব্যান্ডর আছে আমার, আমি যদি চাই এই ব্যান্ডর আমাদের প্রোডাক্ট সেল দিতে পারবেন, তখন আমরা ডিজেবল সেলিং করে দিব। তাহলে এই যে ব্যান্ডর আছে, এই ব্যান্ডরটা আমাদের ব্যান্ড হয়ে যাবে। ব্যান্ড মানে কি, এই ব্যান্ডর আর আমাদের মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আবার এনেবল যে এখানে আমি আবার অ্যাপ্রুভ ব্যান্ডর না করতেছি। ক্লিয়ার? তারপর এখানে মডিউল বললাম, তারপর স্ট্যাটাস বলতে কিন্তু কিছু নাই, এখানে আপডেট করে দিতে পারবো জাস্ট আমাদের এই প্লাগইনটা কি স্ট্যাটাসে আছে, মানে আপ টু ডেট আছে নাকি ওল্ড কোনো প্লাগইন আমরা ইউজ করতেছি। আর প্রো ফিচার্স যতগুলো আছে, প্রো ফিচার্সে কি কি আছে না আছে সব ডিটেলস এখানে দেখা যাচ্ছে, এবং প্রাইজিং থেকে সহকারে সব কিছু প্রাইজিং টাইজিং সব দেখা যাচ্ছে এরকম, লাইফ টাইম প্রাইজিং, তারপর হচ্ছে অ্যানুয়াল প্রাইজিং সব। তো এইগুলো সিস্টেম, আর কোনো কিছু নাই তেমন। আর হচ্ছে সেটিংস, তাদের সেটিংসে আরো অনেক সিস্টেম আছে, আমরা চাইলে আমরা আগামীকালকে আর কিছু সেটিংস নিয়ে আলোচনা করবো, আস্তে ধীরে কিছু সেটিংস দেখি। সেটিংস এগুলো যে টমিশন আবি যে ভেন্ডর সেন্ডর আমরা যেগুলো সেট আপ করছি এগুলোই আর কি, যেমন বেশি কিছু অপশন নাই, যেমন যে পেপার টেবল উইথড্র দেওয়ার জন্য কি কি সেটিংস, পেজ সেটিংস, যে ড্যাশবোর্ড কোনটা হবে, অর্ডার পেজ কোনটা হবে, এটা আমাদের জানা আছে। এপিরিয়েন্স, থিম টুম, এগুলো আবি সেটিংস, এগুলো আপনারা আস্তে দেখে নেন নিজেরাই। এগুলো তেমন আর বড় ধরনের কোনো ঝামেলা নাই, আর কোনো কিছু দেখার মতো তেমন কিছু নাই। তা ভেন্ডর আর B2B দুটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, কালকের হোমওয়ার্কটা আমি বলি। হোমওয়ার্কটা হচ্ছে যে আপনারা, আমি যেমন আজকে সিম্পল দুইটা পেজ বানাইলাম, আপনারা দুইটা বলতে আপনার দুইটা ওয়ার্ডপ্রেসে এরকম একটাতে মাল্টি ভেন্ডর সিস্টেম করবেন, আর একটাতে করবেন মানে B2B করবেন, ঠিক আছে? Yes, sir. B2B করবেন, কিন্তু এখানে আপনারা হোমওয়ার্কটা জমা দিবেন হলো স্ক্রিনশট জমা দিবেন। কি জমা দিবেন? স্ক্রিনশট জমা দিবেন, মানে একজন রেডি করে আমাদের যে গ্রুপ আছে প্রবলেম সলভিং গ্রুপ, এই গ্রুপে সবাই স্ক্রিনশট পাঠিয়ে দিবেন, ঠিক আছে? জি, স্ক্রিনশটটা কেমনে পাঠাবেন আমি এটা বলে দেই। আচ্ছা, স্ক্রিনশট আপনাদের মতো করে পাঠান, কিন্তু প্রত্যেকবার স্ক্রিনশট পাঠানোর আগে আমাকে যখন স্ক্রিনশট পাঠাবেন তখন এখানে নোট করে দিবেন। যেমন আমি যদি একটা স্ক্রিনশট পাঠাই, দেখেন যে স্ক্রিনশট পাঠানোর সময় প্রবলেম সলভিং গ্রুপে যদি যাই, আচ্ছা আমি এখানে দিই, আমি যদি স্ক্রিনশট পাঠানোর সময় এখানে নোট লেখা যায়, এখানে নোট লিখে দিবেন, এটা B2B প্লাগইন হোমওয়ার্ক দিবেন। তারপর আরেকটা যখন স্ক্রিনশট আপলোড দিবেন তখন লিখবেন হলো দোকান প্লাগইন হোমওয়ার্ক লিখে দিবেন। সবগুলো স্ক্রিনশট একসাথে আপলোড করে এরকম একটা করে করে নেবেন, কোনটা কোন প্লাগইনে হোমওয়ার্ক এটা লিখে দিবেন। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আমি বুঝতে পারবো কোনটা কোন প্লাগইনে হোমওয়ার্ক কিভাবে জমা দিচ্ছেন। ওকে, কার কোনো কোশ্চেন থাকলে বলেন। আমার কাছে আজকে আর তেমন কোনো নাই, আজকে এ পর্যন্তই। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের কমার্স নিয়ে মোটামুটি সব শেষ। আগামীকাল ক্লাস থেকে আমরা একটা শর্ট ক্লাস যদি হয়, যদি কোনো কিছু বাকি থাকে আমি দেখবো, যদি বাকি থাকে তাহলে কমার্স একটা শর্ট ক্লাস নিব, আর যদি না থাকে তাহলে আমরা আস্তে অন্য প্রজেক্টের দিকে মুভ করবো। যেমন আছে আরো কিছু প্রজেক্ট আছে, ওই প্রজেক্ট LMS প্রজেক্ট আছে, তারপর হোটেল বুকিং এর প্রজেক্ট আছে, এগুলোতে আস্তে আস্তে মুভ করবো ইনশাল্লাহ। স্যার হোটেল বুকিং আর বাসের টিকিটের যে অনলাইন আছে ওইটা কি এক? হ্যাঁ, বুকিং সিস্টেম তো বুকিং, ওখানে বাসের টিকিট বুকিং করতে পারেন, হোটেল বুকিং করতে পারেন, যে কোনো একটা বুকিং সিস্টেম, ওর আগে সবগুলো বুকিং সিস্টেম। আর হচ্ছে যদি চান আপনার বাসের টিকিট একদম মনে করেন যে একদম হাই লেভেলের, তখন আপনাদেরকে কাস্টম করতে হবে, মান স্টাক অন্যান্য যে স্টাক আছে এগুলোতে যেতে হবে। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে?
জি না স্যার। ওকে, তো রাখলাম, রাত 12টা হয়ে গেছে, অনেক বেজে গেছে।